আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে ই-কমার্স বিজনেসের পর্বতে এটা ৩ নম্বর ভিডিও। তো আমরা এই ভিডিওতে কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে একটা ই-কমার্স সেলে, একটা পার ই-কমার্স সেলে আপনার কত টাকা প্রফিট করা প্রয়োজন, বা মিনিমাম কত টাকা প্রফিট করলে আপনার একটা ব্যবসা টিকে থাকবে বা লং রানে চলবে। আমরা মার্কেটে অনেক সময় দেখি যে হাজার হাজার অনলাইন পেজ, কিন্তু আসলে সবাই কি টিকে থাকে? অনেকেই দেখবেন যে একটা পেজ খুলে ব্যবসায় আসছে, কিছুদিন ব্যবসা করছে, এরপরে আবার খুঁজে পাওয়া যায় না। আর কিছু কিছু ব্যবসা দেখবেন যে আসছে, করতেছে এবং তারা লং রানে চলতেছে এবং তাদের অফিস দিনকে দিন বড় হচ্ছে, তারা ব্যবসায় বড় হচ্ছে। এর মূল কারণ হচ্ছে প্রফিট। আসলে একটা ব্যবসাতে আপনাকে টিকে থাকতে হলে প্রফিটের কোনো বিকল্প নেই। কারণ লসে বিজনেস করে আপনি কতদিন টিকে থাকবেন? একদিন লস করবেন, 2 দিন, 1 মাস, 2 মাস, এরপরে কিন্তু আর লস করতে পারবেন না। এরপরে লস করলে আর আপনি চলতে পারবেন না। কারণ আপনার নিজের খরচ আছে, আপনার অফিস খরচ আছে, এমপ্লয়ি কস্ট আছে, নতুন করে পণ্য কিনতে হবে। এখন আপনি যদি ধরেন লস করেন, পরবর্তীতে আপনি আবার প্রোডাক্টটা কিনবেন কীভাবে? তাহলে নতুন করে আপনাকে টাকা ইনজেক্ট করতে হবে। সো অবশ্যই লসে বিজনেস করা যাবে না। এখন লসে যদি আমরা বিজনেস না করি, তাহলে প্রফিটে বিজনেস করতে হলে আমাদের কি কি জিনিসগুলো করতে হবে, বা একটা একটা পার সেলে, একটা সিঙ্গেল সেলে আমাদের কত টাকা প্রফিট করা প্রয়োজন, কত টাকা প্রফিট করলে আমরা আমাদের রানিং বিজনেসটাকে রানিং রাখতে পারবো এবং ভবিষ্যতে আমরা বড় হইতে পারবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমেই যে জিনিসটা দরকার একটা প্রফিট রেঞ্জ সেট করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের যে জিনিসগুলোকে ক্যালকুলেশন করতে হবে, প্রোডাক্টের ড্যামেজ। তো ধরেন আপনি 100 প্রোডাক্ট কিনে আনলেন। এখন এই 100 প্রোডাক্ট যদি আপনি বিক্রি করার সময় যদি আপনি ধরেন যে 100 প্রোডাক্টই আপনি বিক্রি করতে পারবেন এবং 100 প্রোডাক্টই কিউসি 100% ওকে থাকবে এবং বিক্রির শেষ দিন পর্যন্ত 100 প্রোডাক্টই আপনার ওকে থাকবে এবং আপনি 100 প্রোডাক্ট সেল করতে পারবেন, তাহলে কি ব্যাপারটা একরকম, আপনি একটা প্রফিট ক্যালকুলেশন করে বিজনেসটাকে চালাইতে পারবেন। কিন্তু বাস্তবে আসলে এটা সম্ভব না বা সম্ভব হয় না। যদি কখনো কারো হয়ে যায়, সেটা আসলেই ভাগ্যবান আমি মনে করি। নর্মালি যে জিনিসটা হয় যে প্রোডাক্ট ড্যামেজ হয়। এখন এই ড্যামেজটা আসলে কত পার্সেন্ট থাকে? এই ড্যামেজটা 10 থেকে 20%-এর মধ্যে থাকে। কম বেশি হইতে পারে, কারো 5% হইতে পারে, কারো 2% হইতে পারে, আবার কারো ধরেন 40-50%ও হইতে পারে। তবে 20%-এর ওভার যদি কারো ড্যামেজ থাকে, সেই প্রোডাক্ট নিয়ে আসলে ব্যবসা করা উচিত না। 20%-এর নিচে ড্যামেজ থাকতে হবে এবং এই 20%-এর নিচে যদি আপনি ড্যামেজ রাখতে পারেন, যত নিচে রাখতে পারবেন তত আপনার প্রফিট বাড়বে। এখন এই ড্যামেজগুলো আসলে কি হয়? ধরেন যে আপনি 100 ঘড়ি কিনে আনলেন, ঠিক আছে? আমরা ধরলাম 100 ঘড়ি ওয়াচ কিনে আনলাম, 100 ওয়াচ বাই করলাম। এখন এই 100 ওয়াচ বাই করার পরে ধরেন তো এইখান থেকে দেখা যাবে যে দুইটা ওয়াচের গ্লাস ভাঙা, ঠিক আছে? তারপর দেখা যাবে কি যে আপনার একটা ওয়াচের মেশিন নষ্ট। তারপর ধরেন যে দেখা যাবে যে একটা ওয়াচের বেল্ট নষ্ট। তারপর ধরেন যে একটা ওয়াচ কালারের জন্য চলে নাই। আচ্ছা, কালার নট সেলিং এটা পরে আছে, আমরা কালারটাকে না ধরি। তো এরকম বিভিন্ন কারণে আপনার এই ড্যামেজটা হতে পারে। এখন ধরেন আমি এইটা ওয়াচ দিয়ে দেখাইলাম যে আপনি একটা ওয়াচ বাই করছেন, সেখান থেকে দুইটা ওয়াচ ধরেন গ্লাস ভাঙা, একটার মেশিন নষ্ট, একটার বেল্ট ছিঁড়া বা বেল্ট প্রবলেম। বেল্টে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, ধরেন যে স্পট থাকতে পারে, কোথাও কালার উঠানো থাকতে পারে, তারপরে ধরেন যে ঘষা লাগানো থাকতে পারে,
বিভিন্ন ধরনের প্রোডাক্ট। যেহেতু আমি আসলে ওয়াচ নিয়ে ব্যবসা করি, তো ওয়াচের যেহেতু জিনিসটা আমার আয়ত্তের মধ্যে বা আমি জানি, সেই জন্য আমি ওয়াচ নিয়ে কথা বলতেছি। এখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন, আপনি জানবেন, আপনাকে জানতে হবে যে ওই প্রোডাক্টের কী কী ড্যামেজ হইতে পারে, এবং আপনি যখন 100 প্রোডাক্ট কিনবেন তখন কত পার্সেন্ট প্রোডাক্ট ড্যামেজ হইতে পারে এটা আপনাকে আগে থেকেই ক্যালকুলেশন করে নিতে হবে বা চিন্তা করে নিতে হবে। এখন যদি আপনি একদমই নতুন ব্যবসায়ী হন, যে আজকে শুরু করছেন, তাহলে আপনি হচ্ছে মিনিমাম 15% ধরে শুরু করেন। তারপর হচ্ছে আপনার ব্যবসাটা যখন আপনি রান করবেন 2 মাস বা 1 মাস গেলে, তখন হচ্ছে যে আপনি আপনার যে 1 মাসের ডাটা বা 2 মাসের যে ডাটা থাকবে সেই ডাটাটাকে অ্যানালাইসিস করবেন, যে আপনি 100 প্রোডাক্ট আনছেন, সেখান থেকে আপনার কতটা প্রোডাক্ট আপনি নষ্ট পাইছেন বা ড্যামেজ পাইছেন। তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। পরের মাস থেকে আপনি হচ্ছে ওই ড্যামেজের পার্সেন্টটা ধরবেন। এখন দেখা গেল যে আপনার হচ্ছে ফার্স্ট মান্থে ধরেন প্রথম মাসে হচ্ছে 5% ড্যামেজ হইল, 5% ড্যামেজ প্রথম মাস, ঠিক আছে। সেকেন্ড মাসে ধরেন 15% ড্যামেজ। থার্ড মান্থে ধরেন যে আপনার 7% ড্যামেজ। তখন আপনি কি করবেন, এই 5, 15, 7কে হচ্ছে অ্যাভারেজ করতে পারবেন। প্রত্যেক মাসে আপনি একটা অ্যাভারেজ করবেন। আগের ডাটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে বিজনেস করতে হলে আপনার ডাটা থাকতে হবে। 7, তো আমার ধরেন 3 মাস, আমি 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার অ্যাভারেজে ড্যামেজ কত, 9%। তো আমি আরেকটু বাড়ায় ধরে নিব, 10 বা 12% ড্যামেজ ধরে নিতে পারি। এখন এই ড্যামেজটা প্রত্যেক মাসে হচ্ছে সমান থাকবে না, কিন্তু আপনি যখন 5-6 মাস বা 1 ইয়ারের মতো আপনি ব্যবসা চালাবেন, তখন হচ্ছে আপনার কাছে 1 ইয়ারের একটা ডাটা থাকবে। ওই 1 ইয়ারের ডাটাটাকে আপনি অ্যাভারেজ করে নিলে মোটামুটি এটাই চলবে। হ্যাঁ, এই একটা বিজনেসে আমি মনে করি 1 বছরের ডাটা অ্যানালাইসিস করলে এনাফ। আমার আজকে 2-2.5 বছরের বিজনেসের এক্সপিরিয়েন্সে যা বলে যে লাস্ট 12 মান্থের ডাটা অ্যানালাইসিস করলে যে রেজাল্টটা আসে সেটাকে অ্যাভারেজ করে আপনি সামনে ক্যালকুলেশন করে আগালে এনাফ। আপনি 6 মাসের ডাটাও করতে পারেন, 3 মাসের ডাটাও করতে পারেন। নর্মালি হচ্ছে বিজনেসে ধরেন যে কোয়ার্টার বলা হয়, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এরকম বলা হয়। 4 মাস পর পর একটা কোয়ার্টার ধরা হয়। তো আপনি ধরেন যে এই কোয়ার্টারগুলিকে ভাগ করে করে পার্সেন্টগুলিকে ক্যালকুলেশন করে নিতে পারেন। তারপর হচ্ছে ধরেন আপনি একটা সপ্তাহের হচ্ছে ক্যালকুলেশন করতে পারেন, একটা মাসের ক্যালকুলেশন করতে পারেন, একটা বছরের ক্যালকুলেশন করতে পারেন। আপনি যত ক্যালকুলেশন করবেন তত হচ্ছে আপনার হিসাবটা হচ্ছে একুরেট থাকবে। তো এইটা হচ্ছে ধরেন এক একজনের এক এক বিজনেসটা হচ্ছে কে কীভাবে করবে, এটা হচ্ছে তার পার্সোনালিটি বা তার ইয়ের উপর নির্ভর করে যে সে কীভাবে আগাবে। সে কি 3 মাসের ডাটা নিয়ে হচ্ছে বিজনেস রান করবে, নাকি 6 মাসের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে রান করবে। আপনার বিজনেস যদি ধরেন বড় হয়, তখন আপনার কাছে প্রচুর ডাটা থাকবে, অ্যানালাইসিস করতে পারবেন। আপনার বিজনেস যদি কম সময়ের জন্য হয়, তখন আপনি কম সময়ের ডাটা থাকবে এবং ওই কম সময়ের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে আপনি আগাবেন। তবে আপনি প্রথম শুরু করলে 10 থেকে 20% ড্যামেজ নিয়ে রাখবেন। তারপর হচ্ছে ধরেন যে কালার হচ্ছে সেল না হইতে পারে। হ্যাঁ, ধরেন যে আপনি কালার এন্ড ধরেন সাইজ যদি আমি বলি, কালার এবং সাইজ নট সেলিং, ঠিক আছে। এই জিনিসগুলো হয় হচ্ছে মূলত যারা ড্রেস নিয়ে ব্যবসা করে, যেমন ধরেন শার্ট, জুতা, তারপর হচ্ছে বিভিন্ন জামা, 3 পিসে হচ্ছে সাইজ থাকে এবং হচ্ছে কালার থাকে। ধরেন যে আপনি 5টা কালার আনলেন, দেখা যাবে যে যদি 5টা কালার প্রোডাক্ট আনেন, তো সেইখান থেকে হচ্ছে ধরেন আপনার 2টা বা 3টা কালার হচ্ছে মোস্ট সেলিং প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, মোস্ট সেলিং হবে, হ্যাঁ, সবচেয়ে বেশি চলবে। কিন্তু আপনার যদি 3টা কালার সবচেয়ে বেশি চলে, তাহলে আপনার 2টা কালার হচ্ছে ধরেন পরে থাকবে, এটা খুব চলবে না। আপনি ওই 3টা কালার যেই প্রাইসে বিক্রি করতে পারবেন, আপনার যেই 2টা কালারে মাইর খাইছে বা পরে আছে, সেই 2টা কালার আপনি সেম প্রাইসে সেল করতে পারবেন না। আপনার ডিমান্ডেবল প্রোডাক্ট যদি আপনি 1000 টাকায় বিক্রি করতে পারেন, তাহলে নন ডিমান্ডেবল কালারগুলিকে আপনাকে 800, 700, কখনো কখনো আমাদেরকে কিনা প্রাইসে অথবা তার থেকেও কমে ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিতে হয়।
কারণ একটা প্রোডাক্টকে আপনি নর্মালি হচ্ছে 3 থেকে 6 মাসের বেশি রাখতে পারবেন না, সেটা ড্যামেজ চলে যাবে। আপনি ধরেন একটা শার্টকে যদি 6 মাস আপনার স্টকে ফালায় রাখেন, এটা ড্যামেজ। আপনি 6 মাস পরে বিক্রি করতে বলে ধরেন যে কালারের টেম্পার যাবে, কাপড়ের টেম্পার যাবে, এরকম বিভিন্ন ইস্যু থাকবে। সো আপনাকে হচ্ছে সেই জিনিসটাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে। তারপর ধরুন হচ্ছে সাইজ, ঠিক আছে। তো এই সাইজও হচ্ছে সাইজও পড়ে থাকে, সাইজও ড্যামেজ খায়। যেমন ধরেন যে শার্টের ক্ষেত্রে যারা হচ্ছে কিছু সাইজ আছে যেমন এক্সেল, ডাবল এক্সেল বেশি চলে, আবার কিছু প্রোডাক্ট আছে ধরেন এম এল বেশি চলে, হ্যাঁ, তো এম এল বেশি চলে। এখন আপনার হচ্ছে আপনি কোন কাস্টমারের কাছে দিচ্ছেন এবং কি প্রোডাক্ট দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তো এটার জন্য হচ্ছে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যখন ম্যানুফ্যাকচার করবেন অথবা যদি বাইকেরে আনেন তখন হচ্ছে একটা সেট করা হয়। এটাও একটা ডাটার ব্যাপার আছে, আপনার কাস্টমার ডাটা অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সাইজটা বেশি চলে, এম চলে বেশি নাকি এক্সেল চলে বেশি নাকি হচ্ছে ডাবল এক্সেল চলে বেশি। তখন আপনাকে সেইটা দিয়ে একটা সেট করতে হবে। যেমন ধরেন এম একটা এক পিস, তারপর ধরেন এল হচ্ছে এক পিস, হ্যাঁ, এক পিস, এখন 2 পিস। তারপর ধরেন আপনার এক্সেল যদি খুব বেশি চলে তাহলে এক্সেল 4 পিস, ডাবল এক্সেল যদি ধরেন খুব বেশি চলে তাহলে ডাবল এক্সেল 4 পিস। এইভাবে ধরেন 4 4 8 10 11 পিস বা 12 পিসের হচ্ছে এখানে আপনি 2 পিস দিয়ে হচ্ছে 12 পিসের সেট করতে পারেন। তাহলে সেট করলে আপনার হচ্ছে ধরেন এইগুলা বিক্রি হইতে হইতে এইগুলা বিক্রি হয়ে যাবে। মানে যেই প্রোডাক্টগুলি কম বিক্রি হয় সেই প্রোডাক্টগুলিকে আপনি কম আনবেন, যেই সাইজগুলি বেশি বিক্রি হয় সেই সাইজগুলিকে বেশি আনবেন, যেগুলো বেশি বিক্রি হয় সেগুলোকে বেশি আনবেন। এখন ধরেন এই জিনিসটা আপনি নর্মালি হচ্ছে তখনই করতে পারবেন যখন আপনি ম্যানুফ্যাকচার করবেন অথবা হচ্ছে আপনাকে সাইজ সিলেক্ট করে আনার হচ্ছে অপশান থাকে। কিন্তু নর্মালি যেসব হোলসেল মার্কেটগুলো আছে যেমন ধরেন বঙ্গ মার্কেট, নিউ মার্কেট বা হচ্ছে এরকম যা ইসলামপুর আছে, যেসব মার্কেট থাকে ড্রেসের জন্য, মিরপুর আছে, সাভার আছে, গাজীপুর আছে, তো এরকম যারা আছে তারা হচ্ছে যদি আপনি রেডিমেড আনেন তারা অলরেডি একটা সেট করে রাখে। হ্যাঁ, সেইখানে ধরেন যে এম 2টা থাকে, এল 2টা থাকে, এক্সেল একটা থাকে, ডাবল এক্সেল এরকম। তো সেই সেটটাই নর্মালি আনতে হয়। কিন্তু আপনি তাদের সাথে কথা বলে দেখবেন যে আপনি নিজের জন্য একটা সেট নিজের মতো করে কাস্টমাইজ করে আনা যায় কিনা, তাহলে হচ্ছে আপনি ভালো আনতে পারবেন। এরপর হচ্ছে ধরেন ডেলিভারি ড্যামেজ আছে। এরপর ধরেন আপনার ডেলিভারি ড্যামেজ আছে, ঠিক আছে। তো এই ডেলিভারি ড্যামেজটা অনেক ধরনের হয়, ঠিক আছে। ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনি কাস্টমারের কাছে পাঠালেন, কিন্তু ধরেন যে ডেলিভারিতে যেতে যেতে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, কাস্টমার হচ্ছে যে ড্যামেজ পাইলো, এটা হচ্ছে একটা ড্যামেজ। আরেকটা জিনিস হচ্ছে যে কাস্টমার প্রোডাক্ট ভালো পাইছে কিন্তু কাস্টমার পছন্দ হয়নি, রিটার্ন করে দিছে। এখন ধরেন রিটার্ন করে দিলে আপনি যে প্যাকিংটা প্রোডাক্টকে করে দিবেন সেই প্রোডাক্টটা যখন রিটার্ন হবে ডেলিভারি ম্যান সেই প্যাকিংটা আর করবে না, সে কোনো রকমে একটা প্যাকিং করে হচ্ছে পার্সেলটা রিটার্ন করার চেষ্টা করবে। এখন এই যে কোনো রকমে করতে যেয়ে দেখা যাবে যে আপনার প্যাকিংটা সুন্দর করে না হওয়াতে প্রোডাক্টের গায়ে ময়লা লাগতে পারে। প্রোডাক্ট হচ্ছে ধরেন যদি বঙ্গুর কোনো প্রোডাক্ট হয় যেমন ওয়াচ হলে কাঁচ ভেঙে যেতে পারে, তারপরে ধরেন গিফট আইটেম হলে যদি গ্লাস জাতীয় হয় সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। তারপরে ধরেন মেটাল জাতীয় কিছু হইলে ওরা কিন্তু কি বলে জোরে জোরে এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্যা দেয়, তো সেই জিনিসটা হচ্ছে স্ক্র্যাচ হয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের ড্যামেজ থাকতে পারে। তো এই ডেলিভারি ড্যামেজটাকেও আপনার ধরে নিতে হবে আগে, ঠিক আছে। তো এখন এই জিনিসটা করতে যায় আপনি যদি ধরেন এইখানে 10% ধরেন, এইখানে 10 ধরেন, এইখানে ধরেন আপনি হচ্ছে 5 ধরলেন, 15 আর এইখানে ধরেন 5 ধরলেন, তাহলে আপনার কি হবে যে টোটাল ড্যামেজে হচ্ছে আপনি টোটাল 20% ড্যামেজ কাউন্ট করে নিলেন, ঠিক আছে। টোটাল হচ্ছে 20% ড্যামেজ। তো এখন ধরেন আপনি 100 টাকার একটা প্রোডাক্ট যদি কিনেন, আপনার বাইং প্রোডাক্ট যদি 100 টাকা হয় তাহলে তার সাথে আরও 20% মানে হচ্ছে 20 টাকা অ্যাড করে 120 টাকা আপনাকে বাইং প্রাইস ক্যালকুলেশন করে বিজনেসটাকে চালাইতে হবে। তাহলে হচ্ছে আপনি বিজনেসটা যায় হচ্ছে প্রফিটে দেখবেন যে না আপনি আগেই যেহেতু এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করে নিয়েছেন।
আর যারা ধরেন যে এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করবে না, ধরেন সে জানবে কি, সে হচ্ছে জানবে যে সে 100 টাকাই হচ্ছে বাইং প্রাইস। তো সে যদি চিন্তা করে যে আমি হচ্ছে 100 টাকার একটা প্রোডাক্টে 20 টাকা ব্যবসা করব, এটা হচ্ছে একটা পার্সেন্ট। ধরেন 100 টাকার একটা প্রোডাক্টে যদি কেউ 20 টাকা ব্যবসা করে, তাহলে 1000 টাকার একটা প্রোডাক্টে তার হচ্ছে ধরেন 200 টাকা প্রফিট আসে, ঠিক আছে, পার্সেন্ট হিসাবে। এখন কেউ যদি ধরেন 100 টাকার একটা প্রোডাক্টে 30 টাকা লাভ করে, মানে 30%, তাহলে তার 1000 টাকার একটা প্রোডাক্টে 300% প্রফিট হয়, মানে সরি 300 টাকা প্রফিট হয়। তো এটা হচ্ছে আপনার প্রফিট, কত পার্সেন্ট প্রফিট করবেন বাইং প্রাইস থেকে সেটা ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনার মূলত দেখেন এইখানে একটা ক্যালকুলেশন দেখেন, 100 টাকার একটা বাইং প্রাইসে যদি আপনি 20% লাভ করেন, তাহলে 120 টাকা আপনার হচ্ছে 120 টাকা আপনি বিক্রি করলেন, কিন্তু আপনার লাভ হলো 20 টাকা। কিন্তু দেখেন এই ড্যামেজে আপনার 20 টাকা চলে গেল। তাহলে যখন আপনার প্রফিটের টাকাটা আপনার হাতে আসবে, তখন কিন্তু কি আপনাকে এইখানে আর আপনি প্রফিট দেখতে পাবেন না, বরঞ্চ লস দেখতে পাবেন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনাকে এই ড্যামেজের ক্যালকুলেশনগুলো আগে করে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে যে কস্টিংগুলো আসে সেগুলো হচ্ছে প্যাকিং কস্ট, ঠিক আছে। একটা প্রোডাক্টকে আপনি যখন ডেলিভারিতে পাঠাবেন, তখন অবশ্যই আপনাকে একটা প্যাকিং করে নিতে হবে, ঠিক আছে। তো এই প্যাকিংয়ের জন্য একটা কস্ট আছে, যেমন বক্সিং করা লাগতে পারে, বাবল পেপার দেওয়া লাগতে পারে, তারপর ধরেন পলি দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে আপনি কী ধরনের হচ্ছে প্যাকিং করবেন। তা আপনার প্যাকিংয়ের কস্ট কত সেটা তো আসলে আমি জানি না। তো সেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের প্যাকিং কস্টটা জেনে সেই প্যাকিং কস্টটা হিসাব করে নেবেন। তারপরে হচ্ছে ধরেন সিইউডি চার্জ আছে, ঠিক আছে। সিইউডি চার্জ আছে। এই সিইউডি চার্জটা নর্মালি হচ্ছে ইয়ে থেকে কাস্টমার থেকে নেওয়া যায় না, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে চার্জ। তো এই ক্যাশ অন ডেলিভারি চার্জটা হচ্ছে 0.1% হয়, মানে আপনি 1000 টাকা যদি ক্যাশ অন ডেলিভারিতে পাঠান, তাহলে হচ্ছে 0.10 টাকা হচ্ছে আপনার সিইউডি চার্জ। তো এটাও কিন্তু আপনাকে ধরে নিতে হবে। 1000 টাকার একটা প্রোডাক্টে সাপোজ যদি আমরা ধরি আপনি 100 টাকা ব্যবসা করেন, তাহলে আপনার সিইউডি চার্জ যদি 10 টাকা হয়, তাহলে মূলত আপনার ব্যবসা হচ্ছে 90 টাকা। তো এই ব্যাক ক্যালকুলেশনগুলো কিন্তু আপনাকে করতে হবে। যদি ব্যাক ক্যালকুলেশনগুলো আপনি না করেন, তাহলে কিন্তু আপনি প্রফিট যত ক্যালকুলেশন করতেছেন বা চিন্তা করতেছেন যে আমি আসলে এত টাকা প্রফিট করতেছি, কিন্তু মূলত কিন্তু আপনার অত টাকা প্রফিট হচ্ছে না। আপনি যখনই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যেই কস্টিংগুলি আছে সেইগুলো ক্যালকুলেশন করে সেগুলো বাদ দেওয়ার পরে যখন আপনি একটা প্রোডাক্টে প্রফিট ক্যালকুলেশন করবেন, সেটা হচ্ছে আপনার একুরেট কস্ট। তারপর হচ্ছে ধরেন অ্যাড কস্ট। এই অ্যাডটা হচ্ছে ধরেন মূলত হচ্ছে বুস্টিং, ঠিক আছে। তো এই বুস্টিংগুলো ধরেন ফেসবুক বুস্টিং, গুগল বুস্টিং হইতে পারে, গুগল অ্যাডস হইতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন অ্যাড হইতে পারে। এখন ধরেন এই ফেসবুকের হচ্ছে বুস্টিং বিভিন্ন ধরনের হয়। ধরেন একটা হচ্ছে SMS বুস্টিং, এটাকে মেসেজ বলে আর কি, মেসেজ বুস্ট। একটা হচ্ছে ধরেন ই কমার্স বুস্ট বা ওয়েবসাইট বুস্ট। এখন এই দুইটার কস্ট কিন্তু আসলে দুই রকম, ঠিক আছে। তো এই দুইটা কস্ট হচ্ছে ধরেন আপনার এই যে মেসেজ বুস্ট, এটা হচ্ছে পার মেসেজ হিসাব করা হয়। এখন এই মেসেজ বুস্ট ধরেন 0.5 থেকে আপনার 0.5 সেন্ট পর্যন্ত হইতে পারে, বা 1 সেন্টও হইতে পারে। নর্মালি এত হয় না। নর্মালি হচ্ছে আমার বিজনেস লাইফে আমি 40 সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম পাইছি। 0.05 থেকে 0.4 সেন্ট পর্যন্ত, এটা হচ্ছে ডলার বলে হয় আর কি, ডলার ক্যালকুলেশন করবেন। তো এই এত ডলার পর্যন্ত আপনার একটা মেসেজে কাটতে পারে। আর ওয়েবসাইটিংয়ে বুস্টের ক্ষেত্রে নর্মালি হচ্ছে ধরেন 0.22 থেকে আপনার এটা হচ্ছে 3, 4, 5ও হইতে পারে, ঠিক আছে। পার পারচেসে ধরেন $5 হইতে পারে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি যখন হচ্ছে বিজনেস করবেন, অ্যাড চালাবেন, তখন আপনার 1 মাসের অ্যাড হিসাব করলেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনার কত টাকা কস্টিং যাচ্ছে। তো এটার যদি আমি একটা স্যাম্পল দেখাই, তো তাহলে আপনি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবেন। ধরেন আমার অ্যাড ম্যানেজার থেকে আমি হচ্ছে আমার যে বুস্টিংগুলি চলে, সেখান থেকে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই যে আমাদেরকে কত টাকা করে কাটে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাডে আপনাকে অ্যাডের জন্য মানে মার্কেটিংয়ের জন্য কত টাকা খরচ রাখতে হবে, ঠিক আছে।
এখন এই মার্কেটিংটাও হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের হইতে পারে। তো আপনাকে হচ্ছে ওই জিনিসটা আগে ক্যালকুলেশন করে নিয়ে তারপর হচ্ছে চিন্তা করতে হবে। দেখেন আমার হচ্ছে এই যে এইখানে কিছু অ্যাড চলতেছে। তো আজকের যে অ্যাড, এই যে টুডে, আজকে হচ্ছে 23 তারিখ, তো আজকের অ্যাডের কস্ট দেখেন, এখানে 4টা পার্সেস হয়েছে, প্রত্যেকটা পার্সেসে হচ্ছে $1.23 কাটছে। এখানে একটা পার্সেস হচ্ছে $1.19, এখানে 2টা পার্সেস হচ্ছে $1.68। এখানে দেখেন টোটাল পার্সেস হচ্ছে 19টা, টোটাল 19টা পার্সেস, এবং হচ্ছে আমার পার পার্সেসের কস্ট হচ্ছে $1.36, মানে $1.36। তো এখন ধরেন এই যে এখানে 19টা সেল, এই 19টা সেলে কিন্তু কি কনফার্ম সেল না, এখান থেকে আপনার মিনিমাম 2 থেকে 3% সেল বা আরও বেশি হইতে পারে, ধরেন 10% সেল হচ্ছে ক্যান্সেল হবে, মানে কাস্টমারকে ফোন দেওয়ার পরে বলবে যে ভাইয়া আমি নিব না, ভুলে অর্ডার হয়ে গেছে, তারপর হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দেন। তারপর অনেকে বলবে প্রাইস কমান, ডেলিভারি চার্জ কমানো যাবে কি না, এইসব বিভিন্ন কারণে হচ্ছে আপনার ক্যান্সেল, এইখান থেকে ধরেন 10% অর্ডার ক্যান্সেল হবে আপনার এই প্যানেল থেকে, ঠিক আছে। তো আপনি ধরেন এইখান থেকে যদি আপনি 10% অর্ডার ক্যান্সেল ধরেন, তো 19 ইন্টু হচ্ছে 0.1, তার মানে হচ্ছে 1.9, মানে 2টা সেল নাই, তার হচ্ছে 18, ঠিক আছে। তাহলে আপনার টোটাল কস্ট হচ্ছে ধরেন 25.93 ভাগ যদি আমরা 18 দিই, 17 আর কি, দুইটা গেছে, তাহলে কস্টিং পড়তেছে হচ্ছে $1.52 করে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আজকের রেজাল্ট। তো এটা প্রত্যেক দিন একই রকম থাকবে না, আমরা যদি লাস্ট 14 দিন বা হচ্ছে লাস্ট, আচ্ছা 2 সপ্তাহের সেল দেখি আমরা, 2 সপ্তাহ সেলে হচ্ছে কস্টিং যদি আমরা দেখি তাহলে হচ্ছে অনেকটা বুঝতে পারবো। দেখেন 2 সপ্তাহ সেল দেখলে আমরা হচ্ছে $1.70 করে আছে এখানে, ঠিক আছে। আমরা যদি আরও দেখি, লাস্ট 1 মাসের যদি সেল দেখি, তাহলে দেখি কত ডলার করে কস্টিং পড়ে। তো এইটা হচ্ছে আপনাকে এইভাবে ক্যালকুলেশন করে দেখতে পারেন, $1.64 করে পড়ছে। তো তার মানে হচ্ছে ধরেন $1.64, আর আমার হচ্ছে এই ক্যান্সেলটা সেল মিলে আমার ধরেন $1.80 করে আমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। তো $1.80 যদি আমার একটা সিঙ্গেল পার্সেসে যায়, তো $1.80 মানে হচ্ছে আমার যে মার্কেটিং করে, যে অ্যাডগুলি করে, ওনাকে হচ্ছে প্রত্যেক ডলারে আমার 20 টাকা করে দিতে হয়। তো এটা হচ্ছে মার্কেটার ভেদে হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, কেউ হচ্ছে ধরেন মান্থলি বেসিসে মার্কেটিং করে, কেউ হচ্ছে ডলার বেসিসে মার্কেটিং করে, কেউ 10 টাকায় ডলারে মার্কেটিং করে। এখানে ধরেন অনেকগুলো কন্ডিশন থাকে, কেউ হয়তো দেখা গেলো যে $1000 পর্যন্ত 10 টাকা নিছে বা 20 টাকা নিছে, পরেরগুলায় 5 টাকা করে কম, তারপরে 5 টাকা কম, এরকম বিভিন্ন কন্ডিশন। এটা হচ্ছে আপনার মার্কেটারের উপর ডিপেন্ড করে যে আপনি যাকে দিয়ে মার্কেটিং করাচ্ছেন তার সাথে আপনার ডিল কীরকম। তো আমি যদি এভারেজে মনে করেন যে $1.80 করে ধরি, তাহলে আমার হচ্ছে 152 টাকা করে বর্তমানে ডলার পরে, তাহলে হচ্ছে 273 টাকা হচ্ছে একটা সিঙ্গেল পার্সেসে চলে যাচ্ছে। তাহলে আমার এখানে দেখেন এই যে অ্যাড কস্ট আছে, এই অ্যাড কস্ট হচ্ছে আমার কত, 273 টাকা, ঠিক আছে। 273 টাকা হচ্ছে একটা সিঙ্গেল সেলে, একটা অর্ডারে শুধুমাত্র খরচ হয়ে যাচ্ছে, শুধুমাত্র অর্ডারে, ঠিক আছে। তারপরে তো আরও অনেক কিছু আছে। তো এটা হচ্ছে একটা উদাহরণ দেখালাম আপনাকে। তারপর হচ্ছে গুগল অ্যাডস। এই গুগল অ্যাডটা নর্মালি হচ্ছে আমরা যারা ই কমার্স ব্যবসায়ী আছি, বড় কোনো ই কমার্স না হলে নর্মালি করানো হয় না, কারণ গুগলের অ্যাডের খরচ আরও বেশি, প্রচুর বেশি, এবং মানে এইটা আসলে আমাদের মতো সার্ভাইভ করার মতো না আর কি। তো এটা নিয়ে আসলে আমি জানিও না খুব বেশি, আমি এটা করাইও না, কিন্তু আমি কিছু রেজাল্ট দেখছিলাম বা হচ্ছে আমাদের মার্কেটারদের সাথে কথা বলে বা বিভিন্ন ডিজিটাল মার্কেটারদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারছি, ফেসবুক থেকে গুগলের অ্যাডের কস্ট অনেক হাই, ঠিক আছে। তারপর হচ্ছে অর্ডারের কস্ট আছে, ঠিক আছে। তো এই অর্ডারগুলি কস্টগুলি কী কী, যেমন হচ্ছে অর্ডার কনফার্মেশন অ্যাড, ঠিক আছে, কনফার্মেশন SMS। তো এই কনফার্মেশনটা SMS-টা কি, ধরেন আমাদের ওয়েবসাইটে যখন হচ্ছে কেউ পারচেস করে, তখন তার মেসেজে একটা তার মোবাইলে একটা কনফার্মেশন SMS যায়, যে ধরেন কারোর নাম যদি হয় মিস্টার X, তো এরকম যায় যে আসসালামু আলাইকুম মিস্টার X, Copperlear.com-এ আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে, আপনার অর্ডার নাম্বার হচ্ছে এরকম, ধরেন যে অর্ডার নাম্বার হচ্ছে XYZ, আপনি যদি আরও ডিটেলস কোনো কিছু জানতে চান তাহলে এই নাম্বারে ফোন করুন।
এরকম একটা SMS কনফার্মেশন SMS যায়, অটোমেটিক্যালি যায় এটা। তো এই SMSটা ধরেন আমাদের প্রত্যেকটা SMSে আমাদের 60 প্রায় 66 সেন্টের মতো 66 পয়সার মতো খরচ যায়। তো এখানে হচ্ছে ধরেন আমাদের একটা কস্ট আছে, ধরেন 0.66 BDD, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা কনফার্মেশন SMSে হচ্ছে এই খরচটা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন যাওয়ার পরে আমাদের যে অর্ডারটা হচ্ছে প্যানেলে আসলো, সেই প্যানেল থেকে আমরা হচ্ছে অর্ডারগুলি নিয়ে কাস্টমারকে ফোন দিয়ে কথা বলি, ঠিক আছে। তো ফোন দিয়ে কথা বলে হচ্ছে তাকে আমাদের অর্ডারগুলি আমরা এগেন কনফার্ম করি। তো এগেন কনফার্ম করার সময় ধরেন তার সাথে আমাদের যদি 1 মিনিট কথা হয়, 1 মিনিটে যদি আমাদের ধরেন 2 টাকা কাটে, তাহলে এখানে ধরেন 2 টাকা, ঠিক আছে, 2 টাকা খরচ একটা পার কলে, মানে প্রত্যেকটা কাস্টমারকে যে পার কল দেই সেই 2 টাকা কস্টিং। তারপর ধরেন হচ্ছে ফ্রড চেক, ঠিক আছে। এই ফ্রড চেকটা আসলে কি, মূলত ধরেন যে একটা কাস্টমার আসলে ফ্রড কিনা সেটা হচ্ছে বোঝানোর জন্য এখানে হচ্ছে চেক করা হয় আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে কোনো একটা নাম্বার দিলে হচ্ছে আপনি হচ্ছে এই ফ্রড চেকটা করতে পারবেন। তো এটার জন্য ধরেন হচ্ছে আপনার বিভিন্ন জিনিসপত্র আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যেমন অর্ডার গার্ড আছে, তারপরে ধরেন হচ্ছে অর্ডার ডিটেক্টর আছে। তো এইখানে হচ্ছে ধরেন আমি একটা নাম্বার দিয়ে ট্রাই করি। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা দেখাচ্ছি। দেখেন এই যে এই নাম্বার থেকে হচ্ছে যে অর্ডারগুলি করা হয়েছে, ধরেন স্টেট ফার্স্টে যেহেতু আগের সার্ভার এবং নতুন সার্ভার আছে, এখানে দেখাচ্ছে যে সে আগের সার্ভারে কোনো অর্ডার করে নাই, পুরান সার্ভারে কোনো অর্ডার করে নাই, রেডেক্সে তার কোনো পার্সেল নাই, পাঠাও দিয়ে সে একটা পার্সেল আনছিল এবং সে হচ্ছে এই পার্সেলটা রিসিভ করছে, এবং পেপার ফ্লাইতে হচ্ছে কোনো পার্সেল আসে নাই। তো টোটাল পার্সেস হচ্ছে অনলাইনে একটা, মানে এই কুরিয়ারের ডাটা অনুযায়ী, এবং সে 100% রিসিভ করছে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা বিবেচনা করি, আমরা হচ্ছে নর্মালি যদি তার পার্সেন্ট ধরেন 50%-এর নিচে হয়, তাহলে তাকে আমরা অ্যাডভান্স করতে বলি। যদি সে অ্যাডভান্স না করে, তাহলে আমরা নর্মালি তাকে পার্সেল দেই না। এখন ধরেন সে যদি 20টা অর্ডার করলো, 20টা অর্ডার করে যদি সে ধরেন 10টা অর্ডার হচ্ছে ক্যান্সেল করে। এখন এইখানে ধরেন বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে। যেমন ক্যান্সেল কখন হয়, ক্যান্সেল হয় যে ধরেন একজন ডেলিভারি ম্যান যখন হচ্ছে ফোন ধরবে না, অথবা হচ্ছে ফোন ধরে বলবে যে আমি কালকে নিব, পরশু নিব বলে বলে নেয় না, অথবা হচ্ছে ডেলিভারি চার্জ না দিয়েই হচ্ছে পার্সেলটা রিটার্ন করছে, তখন হচ্ছে এখানে ক্যান্সেল কাউন্ট করে। কিন্তু ধরেন যে কোনো অর্ডার ডেলিভারি ম্যান যদি দেখে পছন্দ করে হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে, তাহলে সেটাকে ডেলিভার্ড হিসাবেই কনফার্ম করা হয়, কারণ এগুলো হচ্ছে পার্শিয়াল ডেলিভার্ড হয়, তো যে সেগুলো ডেলিভার্ড হিসাবে কনভার্ট হয়। কিন্তু আপনার যদি রিটার্নগুলি সেইটাই রিটার্ন কাউন্ট করা হয় যেগুলো হচ্ছে ডেলিভারি ম্যান শুধুমাত্র ক্যান্সেল করে, মানে কাস্টমারকে পায় নাই। তো যেমন কাস্টমার যদি 20টা অর্ডার করার পরে সে 10টাই না নেয়, তাহলে তাকে তো আমরা ফ্রডই বলতে পারি, সে অ্যাজ এ ফ্রড কাস্টমার। তো তাকে তো পার্সেল দেওয়ার আসলে কোনো মানে হয় না। তো তারপরেও সে যদি হচ্ছে অ্যাডভান্স করে, তাহলে তাকে দেওয়াটা নিরাপদ। কিন্তু অ্যাডভান্স যদি না করে, সেটা আপনার দেওয়ার হচ্ছে আপনি দিবেন কি দিবেন না এটা আপনার বিবেচনা, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি দিবেন কিনা। তারপর হচ্ছে রিটার্ন কস্ট, যে একটা কাস্টমার যখন অর্ডার রিটার্ন করে তখন কিছু কস্ট থাকে। যেমন ধরেন আমরা যে বক্সগুলি দিই, সে বক্সগুলি হচ্ছে ড্যামেজ হয়ে যায়, অ্যাগেন পরবর্তী অর্ডারে সেই বক্সগুলি আর ইউজ করা যায় না। তো একটা বক্সের দাম আছে, যেমন ধরেন আমার ঘড়ির বক্স কিনতে হচ্ছে 16-17 টাকার মতো পড়ে। তারপরে ধরেন হচ্ছে যে ব্যাগের সাথে যে বক্সগুলো দেয়, এগুলো সাইজ ওয়াইজ হচ্ছে ধরেন আপনার 12 টাকা থেকে 27 টাকা পর্যন্ত বক্স আছে, ঠিক আছে। তো এই বক্সগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি। তো এখন ধরেন আমরা যখন এই বক্সগুলি দিয়ে থাকি, তো এইগুলো কিন্তু আমরা পরবর্তীতে আর দিতে পারি না। তো একটা ডেলিভারি ম্যান যদি চার্জ দিয়েও রিটার্ন করে, তখনও কিন্তু আমাদের এই বক্সগুলি ড্যামেজ হয়ে যায়। তো আপনাকে এইটা রিটার্ন কস্টটাকে হিসাব করে নিতে হবে। ইভেন হচ্ছে ধরেন যেমন স্টেট ফাস্ট বা নর্মাল কুরিয়ারগুলি হচ্ছে রিটার্ন চার্জ কাউন্ট করে না, কিন্তু সম্ভবত পাঠাও 50% রিটার্ন চার্জ নেয় ঢাকার বাইরে, এবং রেডেক্সও নেয় আমি যতটুকু জানি আর কি। আমি যেহেতু ইউজ করি না রেডেক্স, অনেক আগে ইউজ করতাম, এখন আমি আসলে জানি না, তবে এটা আপনারা জেনে নেবেন। তবে যদি রিটার্ন চার্জ থাকে, তাহলে 50% রিটার্ন চার্জ যদি আপনার অ্যাড হয়, ধরেন পাঠাও হচ্ছে ঢাকার বাইরের চার্জ 100 থেকে 110 টাকা, ঠিক আছে।
কারো কারো প্যানেলে হচ্ছে 100, কারো কারো প্যানেলে হচ্ছে 110। তো এটা হচ্ছে 50% করলে ধরেন 50/55 টাকা আসবে। তো একটা প্রোডাক্ট রিটার্ন হলে, একটা অর্ডার রিটার্ন হলে আপনার এই টাকাটা কাটবে। তো আপনাকে কিন্তু এইটা আগে হিসাব করে নিতে হবে, ঠিক আছে। তো এই অর্ডার রিটার্নটা আসলে কত পার্সেন্ট হয় নর্মালি হচ্ছে, যদি যারা হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ব্যবসা করি, আমাদের হচ্ছে 5 থেকে 8%-এর মধ্যে নর্মালি রিটার্ন থাকে। যদি এর বাইরে আপনার রিটার্ন চলে যায় সেটা অবশ্যই খারাপ। তবে 5 থেকে 8% রিটার্ন হওয়াটা স্বাভাবিক, কারণ এটা মোটামুটি সবারই হয়। আমাদের ভাই ব্রাদার বা হচ্ছে আশেপাশে পরিচিত যারা ব্যবসা করতেছে, সবার সাথে কথা বলে বা সবার যে রিটার্ন পার্সেন্ট দেখি, এটাই নর্মালি হয়, 5 থেকে 8%-এর মধ্যে হয়। 5-এর নিচে যদি থাকে, যত নিচে রাখতে পারেন তত আপনার জন্য ভালো। এরপর হচ্ছে অর্ডার ক্যান্সেল আছে, ঠিক আছে। তো এই ক্যান্সেলের জন্য হচ্ছে আপনার একটা কস্ট ধরে রাখতে হবে। যেমন ধরেন যে আপনার একটা প্রোডাক্ট যখন বিক্রি হয়, তখন সেই প্রোডাক্টে ধরেন আপনার 300 টাকা প্রফিট হলো, কিন্তু প্রোডাক্টটা যখন আপনার রিটার্ন হয়ে গেল, তখন আপনার এই 300 টাকা প্রফিট তো হবেই না, বরঞ্চ আপনার ডেলিভারি চার্জ না দিলে ডেলিভারি চার্জ লস হইতে পারে, রিটার্ন চার্জ লস হইতে পারে, বক্সের প্যাকেট লস হইতে পারে, প্যাকিং লস হবে, এরকম বিভিন্ন প্রোডাক্টও ড্যামেজ হয়ে যেতে পারে, প্রোডাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে যদি প্রোডাক্ট ড্যামেজ হয়, তাহলে পুরো প্রোডাক্টের কস্ট কিন্তু আপনার লস। তাহলে আপনাকে এই যে 5%, ধরেন আপনি যদি সবচেয়ে কম হিসাব করেন যে আপনি 5% ক্যান্সেল হিসাব করেও যদি বিজনেসটা করেন, তারপরে আপনাকে সেই হিসাবটা করেই হচ্ছে আপনাকে প্রাইসটা ফিক্সড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন আপনার হচ্ছে এবার আসতে, এগুলো হচ্ছে সব আমরা যে জিনিসগুলো দেখলাম, এগুলো হচ্ছে আপনার এই পর্যন্ত হচ্ছে প্রোডাক্টের, মানে একটা প্রোডাক্টের কস্টিং হিসাব করার জন্য, ঠিক আছে। মানে আপনার বাইং প্রাইস যদি ধরেন বাইং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার সাথে আপনি আরও কত টাকা অ্যাড করে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে আপনার বাইং প্রাইস ঠিক করবেন। তো এই সব কিছু মিলাইয়া আপনার মোটামুটি বাইং প্রাইস থেকে 20 থেকে 30%, 30% হচ্ছে 20 থেকে 30% আপনি এক্সট্রা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার বাইং প্রাইসটা মোটামুটি কারেক্ট থাকবে আর কি। আমার বিজনেস এক্সপিরিয়েন্সে আমি দেখছি আর কি। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার বিজনেসের ডাটা অ্যানালাইসিস করে আপনি হচ্ছে এই প্রাইসটা ঠিক করবেন আর কি, ঠিক আছে। তো এটা যদি আপনার হয়, তাহলে 100 টাকার একটা প্রোডাক্ট আপনাকে হিসাব করতে হবে, আমার বাইং প্রাইস হচ্ছে 120 টাকা। তো এই বাইং প্রাইসটার সাথে কিন্তু আরও ধরেন যে অনেকগুলো জিনিস থাকে, এখানে ওই জিনিসগুলোকে আমি অ্যাড করি নাই। যেমন হচ্ছে ধরেন আপনার একটা প্রোডাক্ট যদি আপনি চায়নায় 100 টাকা করে কিনেন, আচ্ছা এটা আমি এইভাবে না বলে, এটা হচ্ছে এই বাইং প্রাইসটা হচ্ছে আপনার হাতে আসা পর্যন্ত বাইং প্রাইস হিসাব করতে হবে, ঠিক আছে। ধরেন আপনি নিউ মার্কেটে যদি একটা প্রোডাক্ট কিনেন 98 টাকায়, তাহলে এই যে আসা যাওয়ার যে গাড়ি ভাড়া, সেটা মিলে যদি আপনার 2 টাকা খরচ হয়, তাহলে আপনার টোটাল প্রাইস হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হাতে আসা পর্যন্ত, মানে আপনার অফিস পর্যন্ত আসা পর্যন্ত হচ্ছে আপনার 100 টাকা কস্ট। এই 100 টাকার সাথে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে যোগ করে 20 থেকে 30% যোগ করে হচ্ছে আপনাকে বাইং কস্ট হিসাব করতে হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখাই নাই, কারণ এটা নর্মালি সবাই হিসাব করে। এখন তারপর আমি বলে দিলাম, যদি আপনি হচ্ছেন এইটাও যদি না জানেন, তাহলে আপনাকে কিন্তু এইটাও করে নিতে হবে যে আপনি নিউ মার্কেট থেকে একটা ধরেন 198 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন, তারপরে ধরেন রিক্সা ভাড়া লাগছে হচ্ছে ধরেন 100 টাকা, তাহলে আপনার বাসায় আসা পর্যন্ত আপনার ধরেন আপনি যদি 10টা প্রোডাক্ট কিনেন, আর যদি 100 টাকা রিক্সা ভাড়া যায়, তাহলে পার প্রোডাক্টের রিক্সা ভাড়া হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তাহলে আপনাকে 98 যোগ হচ্ছে 10, এইভাবে হিসাব করে তারপরে হচ্ছে এই জিনিসটাকে বাইং প্রাইস হিসাব করতে হবে, ঠিক আছে। 98 যোগ 10 ধরেন 108 টাকা, তাহলে হচ্ছে আমাকে বাইং প্রাইস হিসাব করতে হবে 108 টাকা। এখন এই 108 টাকার সাথে হচ্ছে এই উপরের যে জিনিসগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করে 20 থেকে 30% বাড়ায় নিয়ে আমাকে বাইং প্রাইস হিসাব করতে হবে। তারপরে হচ্ছে এখানে আচ্ছা এই অ্যাড কস্টটা কিন্তু বাদ, ঠিক আছে, অ্যাড কস্টটা হচ্ছে এক্সট্রা যোগ হবে। তারপর হচ্ছে অফিস কস্ট, ঠিক আছে। ধরেন অফিসের কি কি খরচ আছে, যেমন হচ্ছে অফিসের রেন্ট আছে, অফিস ভাড়া আছে, অফিসে কারেন্ট বিল আছে, ইন্টারনেট বিল আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার প্রফিটের সাথে হিসাব করবেন বাইং কস্ট ছাড়া, যে আপনার মাসে হচ্ছে কত টাকা টোটাল খরচ আছে এবং আপনার টোটাল বিজনেসটা চালাইতে কত টাকা
খরচ যায়। যেমন ধরেন আপনার অফিস খরচ যদি হচ্ছে ধরেন 5,000 টাকা হয়, কারেন্ট বিল যদি ধরেন 500 টাকা হয়, ইন্টারনেট বিল যদি মাসে ধরেন 1500 টাকা বা 1000 টাকা, ধরি 1000 টাকা, 1000 টাকা হয়, তাহলে আপনার এখানে কত 5,500 6,500 টাকা হচ্ছে আপনার অফিসের খরচ আছে। তারপরে ধরেন এমপ্লয়ি স্যালারি। তো এমপ্লয়ি স্যালারি ধরেন আপনার নিজের একটা স্যালারি আছে, হ্যাঁ, আপনার নিজের একটা স্যালারি আছে, আর একটা হচ্ছে ধরেন এমপ্লয়ি স্যালারি আছে। তো এখন ধরেন আপনি নিজে যদি আপনার বিজনেস থেকে 20,000 বা হচ্ছে 50,000 নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা হিসাব করে নেবেন। তারপর হচ্ছে ধরেন আপনার যদি 10,000 করে এমপ্লয়ি থাকে, ধরেন একটা এমপ্লয়ি 10,000 টাকা আছে, তাহলে আপনাকে হচ্ছে এই জিনিসটা হিসাব করে নিতে হবে, ঠিক আছে। ধরেন আপনার 10,000 টাকা এমপ্লয়ি, তাহলে আপনি 50,000 নিলে আর আপনার এমপ্লয়িকে যদি 10,000 দেন, তাহলে হচ্ছে আপনার 60,000 টাকা খরচ টোটাল হচ্ছে স্যালারিতে, ঠিক আছে। আপনি তো অবশ্যই ব্যবসা নেবেন, তাই না? কিন্তু এটা কখনোই ভুল করবেন না যে ব্যবসার টাকার সাথে আপনার পকেটের টাকা একসাথে মিক্স করে নিলেন, যে আপনি যা বিজনেস করতেছেন, বিজনেস থেকে টাকা উঠাচ্ছেন, আবার যখন মনে চাচ্ছে তখন দিচ্ছেন, এরকম না। বিজনেসকে অবশ্যই বিজনেস হিসাবে চিন্তা করবেন, আপনি নিজে মনে করবেন যে আপনি এখানে চাকরি করেন, জাস্ট এর বেশি কিছু না। আপনি আপনার নিজের কোম্পানির সিইও অথবা হচ্ছে চেয়ারম্যান এবং সিইওরা যেমন হচ্ছে বড় বড় কোম্পানির একটা স্যালারি নেয় বিজনেস থেকে, আপনি সেম এজ একটা স্যালারি নেবেন। আপনার ধরেন খুব বিপদ হয়ে গেছে বা খুব ধরেন আপনার এখন টাকা প্রয়োজন, আপনি ইচ্ছা হলেন যে বিজনেস থেকে আপনি টাকা উঠাই নিয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার বিজনেস টিকবে না। কারণ পরবর্তীতে আপনি ওই টাকাটা যদি বিজনেসে ফিরাইতে না পারেন, তাহলে আপনি একটা ঝামেলা পড়ে যাবে। আপনার ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়ে যাবে। যদি ক্যাশ ফ্লোতে একটা প্রবলেম থাকে, তখন সেই বিজনেস কিন্তু লং টাইমে রান করে না, আপনি তখন আটকে যাবেন। তারপরে ধরেন যে আপনার ইয়ারলি কিছু খরচ থাকবে, যেমন ধরেন আপনার ট্রেড লাইসেন্স করা লাগতে পারে, তারপরে আদার লাইসেন্স থাকতে পারে, যেমন অনেকে হচ্ছে ট্রেডমার্ক নেয়, এই জিনিসগুলোতে হচ্ছে আপনার আলাদা খরচ থাকতে পারে। তারপর যদি আপনার বিজনেস হয় ফুড আইটেমের, তাহলে আপনি ধরেন বিএসটিআই লাইসেন্স নিতে হবে, তাহলে বিএসটিআই লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে আলাদা একটা খরচ দিতে হবে। এগুলো কিন্তু প্রতি বছরে একবার খরচ হয়, ঠিক আছে। তারপরে ধরেন ফেস্টিভ্যাল বোনাস আছে, যেমন 2 ঈদে 2টা বোনাস নর্মালি আমরা দিই। এরপরে যদি আপনি এক্সট্রা আরও বোনাস দিতে চান, যেমন পূজায় বোনাস দিতে পারেন। তারপর ধরেন অনেকে পয়লা বৈশাখে বোনাস দেয়। তো এরকম অনেক বোনাস যদি আপনি থাকে, সেই বোনাসগুলো হচ্ছে ইয়ারলি আপনাকে হিসাব করে নিতে হবে। তারপরে ধরেন বিজনেসে আপনার একটা জাকাত আসবে প্রত্যেক বছর, সেই জাকাতের টাকাটা আপনি হিসাব করে নিতে পারেন। তো এরকম আরও অনেকগুলি খরচ থাকতে পারে। এটা হচ্ছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাইলাম, আপনি হচ্ছে আপনার মতো করে বা আপনার কী কী খরচ বছরে যায় সেটা আপনি কাউন্ট করে হচ্ছে হিসাব করে নিতে হবে। তারপর হচ্ছে ধরেন আপনার যদি ই কমার্স বিজনেস হয়, ওয়েবসাইট থাকে, তাহলে এই ওয়েবসাইটে কিছু খরচ আছে। যেমন ধরেন হোস্টিং খরচ আছে। হোস্টিং খরচ যদি আপনার যেমন প্রতি মাসে যদি ধরেন 4,000 টাকা হয়, তাহলে আপনাকে এটা হিসাব করে নিতে হবে এটা প্রতি মাসে কত টাকা কী হবে। ডোমেন খরচ ধরেন হচ্ছে এটা ইয়ারলি খরচ, ইয়ারলি হচ্ছে ধরেন 1500 বা 1600 টাকা খরচ যেতে পারে। তারপর ধরেন ওয়েবসাইট ডেভেলপার বা মেনটেন্যান্সের খরচ আছে, যে যাকে দিয়ে ধরেন ওয়েবসাইটটা মেনটেন্যান্স করাবেন বা হচ্ছে সেটা যে ডেভেলপার, তাকে মাসে কোনো টাকা দিতে হয় কিনা বা তার থেকে সার্ভিস নিতে হয় কিনা, সেই খরচটা হিসাব করে নিতে হবে। তারপর ধরুন আপনার বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড আছে। এই বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড আপনি করতে পারেন, নাও করতে পারেন। এই বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড কি, যেমন ধরেন আপনি ফিউচারে যদি আপনার বিজনেসটাকে বড় করতে চান, তাহলে হচ্ছে আপনাকে কিছু টাকা জমায়ে রাখতে হবে, যে আমি ধরেন বিজনেসের জন্য একটা র্যাক কিনবো প্রোডাক্ট রাখার জন্য, অথবা ধরেন বিজনেসের জন্য একটা বড় অফিস নিব, বা বিজনেসের জন্য একটা কম্পিউটার কিনবো, বা হচ্ছে বিজনেসের জন্য একটা চেয়ার কিনবো, টেবিল কিনবো, বা এরকম। তখন এই জিনিসটার জন্য আপনি তো 1 মাসের খরচ দিয়ে এটা করতে পারবেন না। তখন কী হবে, 1 মাসের প্রফিট থেকে আপনার চলে যাবে। আপনি ধরেন 2 মাস বা 3 মাসের টাকা একসাথে জমায়ে পরবর্তীতে নেক্সটে হচ্ছে আপনার বিজনেসটাকে আপডেট করবেন। সো এইরকম একটা আপনি ফান্ড রাখতে পারেন, ঠিক আছে, রেখে হচ্ছে আপনি আগাইতে পারেন। তো এখন যদি আমি একটা সামারি করি, ধরেন আমার যদি একটা প্রোডাক্টে হচ্ছে অ্যাড কস্ট যায় হচ্ছে সাপোজ 270 টাকা, আমি এটা ধরলাম আর কি আমার বিজনেসের হিসাব অনুযায়ী। তারপরে ধরেন যে আপনার বিজনেসের যে মান্থলি খরচ আছে, সেই মান্থলি খরচ যদি আপনার পার প্রোডাক্টে আপনি ভাগ করেন, ধরেন আপনি বিজনেস থেকে একটা প্রোডাক্ট থেকে নেট প্রফিট নিতে চান, একটা বিজনেস থেকে নেট প্রফিট নিতে যান ধরেন 300 টাকা, মানে এই সব কিছু কিন্তু এই 300 টাকার ভিতরে ইনক্লুডেড, মানে এই বিজনেসের যে খরচগুলি আছে, ঠিক আছে, এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত যে খরচগুলি আছে, এই যে এখান থেকে শুরু, এই উপরেগুলি বাদ দিয়ে,
মানে বাইং প্রাইসের সাথে যেটা যুক্ত হয়েছে সেটা বাদ দিয়ে যদি আপনি করতে চান, ধরেন আপনি পার প্রোডাক্টে 300 টাকা ব্যবসা করতে চান, তাহলে হচ্ছে আপনার ধরেন একটা প্রোডাক্টে টোটাল প্রফিট করতে হবে কত, 270 যোগ হচ্ছে 300, তাহলে একটা প্রোডাক্টে আপনাকে টোটাল নেট প্রফিট করতে হবে 570 টাকা। ঠিক আছে, এখন ধরেন একটা প্রোডাক্ট যদি হচ্ছে বাইং প্রাইস হয়, ধরেন বাইং প্রাইস যদি হয় আপনার 500 টাকা, তার সাথে যদি ধরেন বাইং প্রোডাক্টের যে কস্টিংগুলো আছে সেগুলো সব কিছু মিলে যদি আপনার ধরেন 50 টাকা এক্সট্রা যোগ হয়, তাহলে 500 যোগ হচ্ছে 50 যোগ হচ্ছে আপনার প্রফিট 570, তাহলে হচ্ছে আপনার টোটাল একটা প্রোডাক্টের কস্ট আসবে কত, 500 যোগ হচ্ছে 550 যোগ হচ্ছে 570, সরি ভুল করছি মনে হয়, 500 টাকা যোগ হচ্ছে 50 টাকা যোগ হচ্ছে 570 টাকা, তাহলে 1120 টাকা। তাহলে হচ্ছে কি 500 টাকার একটা প্রোডাক্ট আপনি 1120 টাকা প্রফিট করলে মোটামুটি হচ্ছে আপনি বিজনেসটাকে রান করাইতে পারবেন। এখন এই প্রফিট রেঞ্জ আপনার বাড়তে পারে কমতেও পারে। ধরেন আপনি যদি এখানে 400 টাকা ব্যবসা করতে চান, তাহলে 400 আর 270, অথবা যদি আপনার অ্যাড কস্ট আরও কম থাকে তাহলে সেটাকে আপনি এইভাবে হিসাব করে নেবেন যে আপনার অ্যাড কস্ট কত, প্রফিট কত করতে চান, তারপর হচ্ছে যে আপনাকে এত টাকা প্রফিট করতে হবে। এখন আপনি যখন এই যে 500 টাকা প্রফিট প্রোডাক্টটা যখন আপনি 1120 টাকায় বিক্রি করবেন, তখন অবশ্যই আপনাকে প্রোডাক্ট কেনার সময় সেই রকম প্রোডাক্টটি কিনতে হবে। এখন আপনি যদি একটা লো কোয়ালিটির প্রোডাক্ট কিনে আপনি যদি বেশি দামে বিক্রি করতে চান তাহলে কিন্তু পারবেন না। আপনাকে অবশ্যই একটা ভালো প্রোডাক্ট কিনতে হবে এবং একটা প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম প্রাইজে কিনে এবং একটা প্রিমিয়াম প্রাইজে বিক্রি করতে হবে। ধরেন আপনি 100 টাকার একটা প্রোডাক্ট কিন্তু 1100 টাকায় বিক্রি করতে পারবেন না। সো আপনাকে সেই কোয়ালিটির প্রোডাক্টটি বিক্রি করতে হবে যাতে আপনি সেই মার্জিনটা রাখতে পারেন। এখন ধরেন আমরা 500 টাকার একটা প্রোডাক্ট যদি 1120 টাকায় বিক্রি করি, তাহলে আমরা এখানে কত পার্সেন্ট বেশি বিক্রি করলাম। ঠিক আছে, ধরেন 1120 মাইনাস হচ্ছে 500, 620 টাকা। একটা প্রোডাক্টে আমাদের গ্রোস প্রফিট করতে হইতেছে 620 টাকা। ঠিক আছে, গ্রোস প্রফিট লাগতেছে 620 টাকা, তার মানে হচ্ছে প্রায় ধরেন 100%-এরও অনেক উপরে, 110-20%-এর মতো হবে আর কি। 620 টাকা এটা ক্যালকুলেশন করলে যা আসে, তো এত পার্সেন্ট প্রফিট করতে হবে আপনাকে। তো মানুষ কিন্তু এর থেকে প্রচুর বেশি করে, ঠিক আছে, 400-500% পর্যন্ত প্রোডাক্ট বিক্রি করে। 80 টাকা কিনা প্রোডাক্ট 600-700 টাকায় বিক্রি করে, এরকমই কিন্তু আমি দেখছি, আমার নিজের দেখা আছে। এবং ধরেন যে 1000 টাকা একটা প্রোডাক্ট 3000-4000 টাকায় বিক্রি করতেছে, তার মানে হচ্ছে কত, 300-400% বিক্রি বাড়ায় বিক্রি করতেছে। তো এটা হচ্ছে ধরেন প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এবং হচ্ছে আপনি কিভাবে বিজনেসটা রান করতে চান সেটার উপর বিজনেস ডিপেন্ড করবে, এবং আপনি কত টাকা প্রফিট করতে চান সেটার উপরে ডিপেন্ড করবে। তো একটা প্রোডাক্টের কিভাবে হচ্ছে আপনি প্রাইস ক্যালকুলেশন করবেন, প্রফিট ক্যালকুলেশন করবেন, তো এই জিনিসটি আজকে বোঝানোর ছিল, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কেউ না বুঝেন তো আরও এরকম প্রচুর ভিডিও আপনি হয়তো ইউটিউবে পাবেন, আশা করি এই জিনিসগুলো দেখবেন, দেখলে আস্তে আস্তে হচ্ছে আপনাকে নলেজ চলে আসবে। এছাড়াও হচ্ছে যে আপনি নিজের বিজনেস নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। আপনার কাছে যদি আপনার বিজনেসটা যদি 1 মাসের থাকে তাহলে আপনি 1 মাসের ডাটাগুলিকে অ্যানালাইসিস করবেন, 2 মাসের ডাটা থাকলে 2 মাসের ডাটাগুলিকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার কত পার্সেন্ট প্রফিট করতে হবে, কত পার্সেন্ট ড্যামেজ কস্ট ধরতে হবে ইত্যাদি, ধরে হচ্ছে আপনি বিজনেসটাকে রান করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।